ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা ম্যাচিং ইনফরমেশন নিয়ে কথা বলবো। ম্যাচিং ইনফরমেশনের আগে আমরা ম্যাচিং হেডিংসের ভিডিও আমরা পাবলিশ করছি। ম্যাচিং হেডিংসের ভিডিওটা প্রথমে দেখবেন, তারপরে ম্যাচিং ইনফরমেশন দেখবেন, এবং ম্যাচিং ইনফরমেশনের পরে ম্যাচিংয়ের আরও একটা ভিডিও আছে। তো ম্যাচিং ইনফরমেশন আর ম্যাচিং হেডিংসের মধ্যে কিছু পার্থক্য আছে। আমি একটু আগের স্লাইডটাতে দেখি। ম্যাচিং হেডিংসে আমরা ছিল হচ্ছে এটা সবার আগে করতে বলছিলাম। এই ম্যাচিং ইনফরমেশন কোশ্চেনটা কীভাবে থাকে, কোশ্চেনটা একটু পরে এক্সাম্পল দিব আমরা, তখন দেখতে পারবেন। ম্যাচিং হেডিংসে থাকে হচ্ছে হেডলাইন ম্যাচ করা, মানে হচ্ছে একটা প্যাসেজে একটা প্যারাগ্রাফ কোন আইডিয়া, জেনারেল আইডিয়া নিয়ে কথা বলতেছে এটা বের করা। আর ম্যাচিং ইনফরমেশন মানে হচ্ছে ও কোন প্যারাগ্রাফে এই ইনফরমেশনটা আছে এটা খুঁজে বের করা। তো ম্যাচিং ইনফরমেশনটা হচ্ছে মানে ইন আদার ওয়ার্ডস অ্যাকচুয়ালি প্রপার রিডিং এক্সাম এটাই ম্যাচিং ইনফরমেশন, মানে পুঙ্খানুপুঙ্খভাবে ওই ইনফরমেশনটা খুঁজে বের করা। তো এখানে আপনারা দেখতেছেন অ্যারেঞ্জ ম্যারেজ মেথড, এটা আমার একটা মেথড, আমি এইভাবে পছন্দ করি চিন্তা করতে। তো এইভাবে আমরা আজকে ক্লিয়ার করে ফেলবো যে এটা কীভাবে করতে হয়, এবং এটা থেকে নাম্বার মানে কম পাওয়ার কোনো যুক্তি নাই। আপনারা যদি এই মেথডটা প্র্যাকটিস করেন বাসায়, অবশ্যই এটা পারবেন। তো যেই চ্যালেঞ্জগুলো থাকে ম্যাচিং ইনফরমেশনে, ম্যাচিং হেডিংয়ে এক ধরনের চ্যালেঞ্জ, আর এটাতে আরেক ধরনের চ্যালেঞ্জ। ম্যাচিং হেডিং আমি বলছিলাম যে কোয়েশ্চেনে ম্যাচিং হেডিং থাকলে ম্যাচিং হেডিং সবার আগে করার জন্য। অন দি আদার হ্যান্ড ম্যাচিং ইনফরমেশন যদি থাকে তাহলে এটা সবার শেষে করবেন। মানে সবার শেষে মানে হচ্ছে যে যেই প্যাসেজটাতে ধরেন 2-3 টাইপের কোয়েশ্চেন থাকতে পারে, নো ট্রু ফলস নট গিভেন, তারপরে ম্যাচিং ইনফরমেশনও আছে, আরও শূন্যস্থান পূরণও আছে। তাহলে এই তিনটার মধ্যে ওই দুইটা আগে করবেন, ট্রু ফলস নট গিভেন এবং শূন্যস্থান পূরণ, ওটা আগে করবেন। ম্যাচিং ইনফরমেশনটা সবার শেষে করবেন, কারণ হচ্ছে এই যেহেতু ম্যাচিং ইনফরমেশনে আপনার ডিটেইলড এবং খুব পুঙ্খানুপুঙ্খভাবে একটা ইনফরমেশন বের করতে হবে আমাদেরকে, তাহলে আগে যদি আমাদের এই প্যাসেজটা সম্বন্ধে একটা আইডিয়া হয়ে যায় তাহলে ভালো হয় পরে ইনফরমেশন লোকেট করা। যে আমাদের স্ক্যানিংয়ে বা স্কিমিংয়ের সময় আমরা যে লোকেশনের জন্য যে টাইমটা, সেই টাইমটা অনেক কম রিকোয়ারমেন্ট থাকে, তখন তার টাইম ম্যানেজমেন্টটা তখন ইজিয়ার হয়। সো দ্যাট ইজ ওয়াই এই কোয়েশ্চেনটা করবেন লাস্টে, ম্যাচিং হেডিংয়ে করবেন হচ্ছে ফার্স্টে। ম্যাচিং হেডিং যদি থাকে তাহলে এটা ফার্স্টে করতে হবে, ম্যাচিং ইনফরমেশন যদি থাকে তাহলে এটা লাস্টে করতে হবে ওই প্যাসেজের মধ্যে। আমরা একটু পরে এক্সাম্পল দিলেই এটা বুঝতে পারবেন এটা কী মিন করছি। প্রবলেমটা কী থাকে, প্রবলেমটা হচ্ছে যে এখানে লটস অফ ইনফরমেশন থাকে। এই লটস অফ ইনফরমেশনের মধ্যে আপনাকে একটা এক্স্যাক্ট ইনফরমেশন বের করতে হবে। দিস ইজ মানে রিডিংয়ের আসলে মূল চাহিদাটা কি, মূল চাহিদাই হচ্ছে আপনি আসলে সঠিকভাবে একটা ইনফরমেশন একটা বড় প্যাসেজ থেকে বের করতে পারতেছেন কিনা। সো ইটস আ প্রপার রিডিং টেস্ট আমি বলবো। আর এখানেও সিমিলার বা কনফিউজিং ইনফরমেশন থাকতে পারে, মানে একই টাইপের ইনফরমেশন এক এক জায়গায় থাকতে পারে, বাট এটা নিয়ে আপনার খুব বেশি ওয়ারিড হওয়ার দরকার নাই। এটার অ্যান্টিডট আছে, মানে সলিউশন আছে। আর আপনার ইনফরমেশন ইজ অলসো উইদিন প্যারাগ্রাফ, মানে হচ্ছে এখানে ইনফরমেশনটা আপনার বের করার জন্য, যেমন হেডলাইন ম্যাচিংয়ের সময় আমরা কী করতাম, প্রথম 2 লাইন লাস্টের 1 লাইন আর মাঝখানে যদি স্ক্যান করা দরকার হয় তখন করতাম। কিন্তু ম্যাচিং ইনফরমেশনের সময় কিন্তু আপনার পুরো প্যাসেজেই স্কিমিং করতে হবে, স্কিমিং করে এবং স্ক্যানিং করে ইনফরমেশনটা বের করতে হবে। অর্থাৎ এখানে এরকম কোনো তরিকা নাই বা এরকম কোনো রুল নাই যে প্রথম 2টা সেন্টেন্স পড়ে আপনি বাবার তো বুঝলেন, বা একটা এই প্যাসেজটা কিসের উপর, কোন জেনারেল টপিকের উপর লেখা, সেটা বুঝলে তো আমাদের ম্যাচিং ইনফরমেশন করার জন্য খুব বেশি হেল্প হবে বলে মনে হয় না। কিছুটা আইডিয়া হবে, আমরা প্র্যাকটিস করার সময় দেখব। তাহলে এখানে স্কিল কী লাগবে, এখানে মূল স্কিল যেটা লাগবে সেটা হচ্ছে প্যারাফ্রেজিং বা সিনোনিম। প্যারাফ্রেজিংকে আমরা সিনোনিম কেন বলি না, কারণ প্যারাফ্রেজিং হচ্ছে একটা জিনিসকে বিভিন্নভাবে প্রকাশ করা, আর আমি সিনোনিমের চেয়ে প্যারাফ্রেজিং প্র্যাকটিস করাটা বেশি পছন্দ করি। কারণ সিনোনিম বললে অনেক সময় স্টুডেন্টরা কী করে, একটা শব্দের 2-3টা ইংরেজি শিখে, বাট প্যারাফ্রেজিং মানে হচ্ছে যে ওয়ার্ড যে চেঞ্জ হবে তা না, ওয়ার্ডের ফর্মও চেঞ্জ হতে পারে, একটু ভিন্নভাবেও বলতে পারে। আবার দেখা যাবে যে ডিরেক্টলি এটা সিনোনিমাস না, বাট মিনিংটা একই, ওইটাও কিন্তু প্যারাফ্রেজিং। সুতরাং সিনোনিমস বললে জিনিসটা অনেক বেশি কর্নার্ড হয়ে যায়। প্যারাফ্রেজিং ইজ এ ব্রড টার্ম এবং এটাই আসলে এক্স্যাক্ট টার্ম। তাহলে এটার পরে কী লাগবে, স্ক্যানিং এভরিওয়্যার। আর একটা এখানে স্পেশাল স্কিল যেটা লাগবে সেটা হচ্ছে 3 নম্বরটা, ফাইন্ডিং স্পেসিফিক ইনফরমেশন। কীভাবে স্পেসিফিক ইনফরমেশন পাইতে হয় একটা জায়গাতে, এটা
স্টেপসটা কি, আমরা কি স্টেপ ফলো করব। প্রথম কথাই বলে রাখতেছি, এটা আমরা লাস্টে করব। তারপরে আমরা যেটা প্রথম কাজ করব সেটা হচ্ছে কোয়েশ্চেনটা পড়ব। কোয়েশ্চেন পড়ে তারপরে আমরা প্রথমে স্ক্যান করব। কোয়েশ্চেনটা পড়ে তারপরে স্ক্যানে যাব। স্ক্যান মানে হচ্ছে প্যাসেজ স্ক্যান করব। কোয়েশ্চেন মানে হচ্ছে ওই যেই অপশনগুলো থাকবে সেই অপশনগুলো, ম্যাচিং ইনফরমেশনের যে নিচে অপশনগুলো থাকবে কোয়েশ্চেন নাম্বারের পাশে, সেই কোয়েশ্চেনগুলো ওইটা পড়বো আমরা। এটা হচ্ছে রিড কোয়েশ্চেন্স। তারপরে কী করবো, আমরা স্ক্যান করব, পুরো স্ক্যান বা স্কিমিং করব। স্কিমিং করে আমরা চেষ্টা করব কোন জায়গায় থাকতে পারে বা ব্রড আইডিয়া নিয়ে কোন প্যাসেজে ইনফরমেশনটা থাকতে পারে, কোন জায়গায় থাকতে পারে সেটা লোকেট করার জন্য। তারপরে আমরা ম্যাচ করব, ইনফরমেশন ম্যাচ করব। আনসার ইফ কনফার্মড, লোকেটেড অর রিস্ক্যান। আমি এটা কেন লিখছি এভাবে, যদি আমরা প্রথমে আমরা আইডিয়া করলাম যে এই জায়গায় হয়তো ইনফরমেশনটা আছে, তখন আমরা কোয়েশ্চেনের সাথে মিলে দেখলাম যে না আমরা পেয়ে গেছি, ওকে কনফার্মড হলে আমরা ঠিক আছে আমরা দেখলাম। কিন্তু এরকম অনেক সময় হতে পারে এই একটা ইনফরমেশন 2-3টা প্যারাগ্রাফে আছে বা একটু কনফিউজিং, তখন আমরা রিস্ক্যান করব, আবার রিস্ক্যান করব, কারণ আমরা মিলাইতে পারি নাই। সুতরাং পুরো কনফিডেন্ট না হয়ে ওইটা অ্যান্সার দেওয়া যাবে না, রিস্ক্যান করবো, আমরা এটা খুঁজতে থাকবো। দেন মুভ অন, মানে আমরা যদি তারপরেও না পারি পরের কোয়েশ্চেনটা করব। মানে যে ধরেন 13 নম্বর কোয়েশ্চেন আমরা করতেছিলাম, আমরা করে তারপর 2-3 জায়গায় কনফিউজড হয়ে গেছি এবং কোনোভাবে বেরোতে পারতেছি না, নো প্রবলেম, 14 নম্বরটা করেন, 15 নম্বরটা করেন, 16 নম্বরটা করেন। কারণ কি 13, 14, 15, 16 যখন আমরা করব, ওই অপশনগুলো যখন করব তখন আমরা বুঝতে পারবো যে দেখবেন যে উপরের যে 2-3টা কনফিউশন ছিল ওই 2-3টা থেকে দেখবেন 2-1টা চলে যাবে অলরেডি। মানে 2-3টা অপশনের মধ্যে দেখবেন তখন ন্যারো ডাউন হয়ে একটাতে অপশনে চলে আসবে, তখন ওই অ্যান্সারটা আগের অ্যান্সারটা দিলে ভালো হবে। সেই জন্য এই রিসাইক্লিং মেথডটা দরকার। এখানে আমি একটু ক্লিয়ার করি অ্যারেঞ্জ ম্যারেজ মেথডটা কী বুঝাইছি। অ্যারেঞ্জ ম্যারেজ মেথডটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যারেঞ্জ ম্যারেজে কী হয়, অ্যারেঞ্জ ম্যারেজে হচ্ছে ঘটক অনেকগুলো পাত্রী নিয়ে আসে, তারপরে আমরা কিন্তু পাত্রী ধরেন প্রথমে কিন্তু আমরা পাত্রীর ছবি বায়োডাটা দেখে আমরা কিছু কিছু ফিল্টার করে ফেলি, কিছু কিন্তু ঘটককে আমরা বলি যে এই যে 10টা মেয়ে বা 10টা ছেলে আসছে, এর মধ্যে থেকে আমরা 7-8 জনকে দেখবো না, এই 2-3 জনকে দেখবো। তো এইটাই হচ্ছে স্ক্যানিং বা স্কিমিং। তো আর অ্যারেঞ্জ ম্যারেজের আরেকটা মজিজা আছে, এখানে এখানে একটা উপলব্ধি আছে, সেটা হচ্ছে আজকালকার যুগে অ্যারেঞ্জ ম্যারেজ কিন্তু যে ছেলেমেয়েরা নিজেরা বিয়ে করতে পারে না তারাই অ্যারেঞ্জ ম্যারেজে যায়। আগের যুগে ছিল হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজটাই ম্যান্ডেটরি ছিল। এখনকার যুগে অনেকটা এরকম যে ছেলেমেয়েরাই নিজেরা পছন্দ করে, এটাই নর্মাল। যদি কোনো ছেলেমেয়েরা না পারে তখনই এটা করতে হয়, অর্থাৎ অ্যারেঞ্জ ম্যারেজটা আসে লাস্টে। সেই জন্য আমি এটা লিখছি, এই ম্যাচিং ইনফরমেশন করতে হবে আমাদের লাস্টে। সেই জন্য এটা একটা অ্যারেঞ্জ ম্যারেজ মেথড। মানে হচ্ছে আমি আগেই ছেলে মেয়ে এখানে নিজের ম্যাচিং করে বসে থাকবে না, সুতরাং আমরা অ্যারেঞ্জ ম্যারেজটা এই ম্যাচিংটা সবার শেষে করব, মানে অন্য কোয়েশ্চেনের পরে করব, অ্যারেঞ্জ ম্যারেজ পরে করা হয়। আরেকটা জিনিস হচ্ছে যে প্রথমে আমরা স্ক্যানিং করব, স্ক্যানিং করে অনেকগুলা জিনিস বাদ দিব, বাদ দিয়ে তারপর যে 2-3টা আছে সেই 2-3টা নিয়ে কাজ করব। দিস ইজ ওয়াই আই কল ইট অ্যারেঞ্জ ম্যারেজ মেথড। প্র্যাকটিসে কী করবেন, প্র্যাকটিসের প্ল্যানটাও এটাই, এই বাসায় যখন প্র্যাকটিস করবেন তখন এই কোয়েশ্চেনটা এই সেগমেন্টের সবার শেষে করার চেষ্টা করবেন, তাহলে ইজি হবে। চলেন আমরা ইয়াতে যাই, এক্সাম্পলে যাই, কারণ এই যে কথাগুলো আমি বলছি সেগুলো প্র্যাকটিক্যালি যদি আমি অ্যাপ্লাই না করে দেখাই তাহলে এটা বোঝাটা অসম্পূর্ণ থেকে যাবে। তো এক্সাম্পল হিসেবে আমরা করতেছি হচ্ছে ক্যামব্রিজ আইএলস 17-এর টেস্ট 1, একাডেমিকের টেস্ট 1 রিডিং প্যাসেজ 2। এখানে কি বলছে 20 মিনিটস, কোয়েশ্চেন 14 থেকে 26। 14 থেকে 26 নাম্বার এই প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু এই প্যাসেজগুলোর উপরে। তাহলে আমরা একটু নিচে যাই, 14 থেকে 26 প্রথমে কি কোয়েশ্চেন আছে আমি দেখি। ওকে, প্রথমেই কিন্তু ম্যাচিং ইনফরমেশন, ইয়েস, এই যে 14, 15, 16, 17 এটা ম্যাচ করতে বলতেছে। এই ইনফরমেশনগুলো আছে, যেমন দেখেন কোয়েশ্চেনে লেখাই আছে হুইচ সেকশন কন্টেন্স দ্য ফলোয়িং ইনফরমেশন, মানে হচ্ছে এটা ইনফরমেশন ম্যাচ করতে বলতেছে। ওকে, এরপরে আরেকটা কোয়েশ্চেন আছে মানে এই সেম প্যাসেজের উপরে, এটা হচ্ছে শূন্যস্থান পূরণ, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আর এর সাথে কী আছে, এর সাথে আরও অপশন, আরও কিছু কোয়েশ্চেন আছে ওই একই প্যাসেজের উপর। আমি যেই ফর্মুলাটা বলছি সেটা হচ্ছে যে ম্যাচিং ইনফরমেশনের যে এটা, যেমন এই যে আমি যেই ফর্মেটে এটা অ্যান্সার করতে বলবো, এটা হচ্ছে 14 থেকে 17টা সবার শেষে অ্যান্সার করবেন, আগে অ্যান্সার করবেন এইগুলা 18, 19, 20, 21, 22, 23, 24, এই দুইটা, এইগুলো অ্যান্সার করে
তারপরে যাবেন হচ্ছে আপনার 14, 15, 16-তে, 17-তে। কারণ কি, ওই নিচেরগুলা যদি এইগুলা যখন আপনি করবেন, এই শূন্যস্থানগুলো পূরণ করবেন এবং এখানে এই ইনফরমেশনগুলো ফাইন্ড আউট করবেন, এই অপশনসগুলো, তখন আপনার ওই উপরের যে ABCDEFG এই পর্যন্ত যে প্যারাগ্রাফ, প্রত্যেকটা প্যারাগ্রাফে কোন জায়গায় কী ধরনের ইনফরমেশন আছে একটা সামগ্রিক একটা আইডিয়া হয়ে যাবে। অর্থাৎ আপনার স্ক্যানিংয়ের একটা বড় অংশ, 90% স্ক্যানিং হয়ে যাবে আপনার তখন। সো আজকের আমরা এখন প্র্যাকটিস করার সময় আমরা ওইটা আগে করব না, আমি আগে আমাদের যে স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করানোর জন্য স্বার্থে আমরা এটাই আজকে আগে করব। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে প্যাসেজে প্রথমে করব আমরা কোয়েশ্চেনগুলো পড়বো। কোয়েশ্চেনগুলো আমরা কি পড়তেছি, যেখানে A থেকে G লিখতে বলছে 14 থেকে 17 নম্বর কোয়েশ্চেনে, তাহলে অপশনগুলো দেখি। এখানে আবার একটা নোটিশ করে দিছে যে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, অর্থাৎ এ প্যাসেজটা যদি দুই জায়গায় ইউজ করতে হয় বা বি প্যাসেজটা যদি দুই জায়গায় ইউজ করতে হয় আমরা করতে পারবো। অর্থাৎ এরকমও হতে পারে যে 14-এর অ্যান্সার হচ্ছে A, 16-এর অ্যান্সারও A, 15-এর অ্যান্সার D, 17-এর অ্যান্সার একটা D হতে পারে, নো প্রবলেম। এটা নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, আমরা আমাদের স্ট্র্যাটেজি ফলো করলেই হবে। তাহলে প্রথম এটা কি, এ মেনশন অফ নেগেটিভ অ্যাটিটিউডস টুয়ার্ডস স্টেডিয়াম বিল্ডিং প্রজেক্টস। নেগেটিভ অ্যাটিটিউড, তাহলে নেগেটিভ অ্যাটিটিউডটা আমার জন্য কিওয়ার্ড। এই যে আমি এখন কিওয়ার্ডটা করলাম, আমি বারবার প্র্যাকটিস করতে পারি। নেগেটিভ অ্যাটিটিউডের আরেকটা প্যারাফ্রেজিং কী হতে পারে, এটা হতে পারে সিনিসিজম, তারপরে হচ্ছে সাম পিপল আর অ্যাফ্রেড, অর কি আরেকটা কী হতে পারে, নেগেটিভ অ্যাপটিটিউড হতে পারে, তারপরে দিস আর দ্য থিংস। আমার একটা ভালো শব্দ মনে আসতেছে না, বাট আরও নেগেটিভ অ্যাটিটিউডের কিছু ভালো মিনিং আছে, বাট আমরা বুঝে নিচ্ছি যে এইটা আমি এক্সপেক্ট করতেছি, মানে আমি আমার ব্রেনকে পুশ করতেছি যে এটা কীভাবে থাকতে পারে। এটা কিন্তু বাসায় যখন প্র্যাকটিস করবেন, তখন এইগুলো যখন প্র্যাকটিস করবেন তখন আপনার ব্রেন নার্চার করবে যে এই শব্দগুলো কীভাবে আসতে পারে। আর মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করলে ওটা আপনার অ্যাটিটিউডে চলে আসবে, আপনার প্র্যাকটিসে চলে আসবে। ফিগার্স ডেমনস্ট্রেটিং দি ফিগার্সের আরেকটা হতে পারে ডেটা, তাহলে কী হতে পারে, ফিগার্স বা ডেটা বা ফ্যাক্টস বা এক্সাম্পলও হতে পারে। ডেমনস্ট্রেটিং দ্য এনভায়রনমেন্টাল বেনিফিটস, তাহলে এটা আমার কি পয়েন্টস, এখানে এনভায়রনমেন্টাল বেনিফিটস আমি দেখবো কোথাও আছে কিনা। এক্সাম্পলস অফ ওয়াইড রেঞ্জ অফ ফেসিলিটিস কী হতে পারে, ফেসিলিটিস মানে হচ্ছে ইউজেজ, অর ফেসিলিটিস মানে ফেসিলিটিস অ্যাভেলেবল, ওয়াইড রেঞ্জ অফ ফেসিলিটিস মানে হচ্ছে অন্য কী কাজে ব্যবহৃত হয় বা কী ধরনের কী কাজে ব্যবহৃত হয়। অফ সাম নিউ স্টেডিয়ামস অলসো। এখানে স্টেডিয়াম কেন আমি করতেছি না, কারণ প্রতিটা সেন্টেন্সে স্টেডিয়াম আছে। আপনি যদি স্টেডিয়াম লোকেট করার চেষ্টা করেন তাহলে সব জায়গায় পাবেন স্টেডিয়াম, কারণ এটার মূল বিষয়বস্তুই স্টেডিয়াম। সুতরাং স্টেডিয়াম নিয়ে আমি যদি কিওয়ার্ড নিয়ে সার্চ করার চেষ্টা করি তাহলে আই উইল গেট লস্ট। সো এটা করা যাবে না, সেই জন্য আমি স্টেডিয়াম বাদ দিয়ে অন্য জায়গায় আমি ফোকাস করতেছি, যেগুলা, কারণ স্টেডিয়াম তো একটা গ্লোবাল টপিক, এটা টপিক নিয়ে কত পারে। রেফারেন্স টু দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ স্টেডিয়ামস বিল্ট ডিউরিং এ সার্টেন এরা। এই যে সার্টেন, মোস্ট, বেস্ট, এই শব্দ অলওয়েজ আপনাকে হেল্প করবে আপনার অ্যান্সার পাওয়ার ক্ষেত্রে। এগুলো কোয়ালিফাইং ওয়ার্ডস, এগুলো মাথায় রাখবেন। আর রেফারেন্স টু ডিসঅ্যাডভান্টেজেস, সো ডিসঅ্যাডভান্টেজেস নিয়ে আমাদের এর আগে আমরা তো কোনো কিছু করি নাই, বাট এখানে এই নেগেটিভ আর ডিসঅ্যাডভান্টেজ দুইটার মধ্যে কনফিউশন থাকতে পারে। নেগেটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস স্টেডিয়াম বিল্ডিং প্রজেক্টস, এটা হচ্ছে ডিফারেন্স। এখানে স্টেডিয়াম বিল্ডিং প্রজেক্টের উপর কী ধরনের নেগেটিভ অ্যাটিটিউড আছে এটা। আর রেফারেন্স টু ডিসঅ্যাডভান্টেজেস অফ স্টেডিয়াম ডিউরিং এ সার্টেন এরা, এটা ইম্পর্টেন্ট। তাহলে ডিসঅ্যাডভান্টেজেস দেখবো, সার্টেন এরা। ওকে, সো আমার মাথায় আমি 14 নম্বরটা নিই, এ মেনশন অফ নেগেটিভ অ্যাটিটিউডস টুয়ার্ডস স্টেডিয়াম বিল্ডিং প্রজেক্টস। ওকে, স্টেডিয়াম বিল্ডিং প্রজেক্টে নেগেটিভ অ্যাটিটিউডটা কী হবে। ওকে, লেটস গো টু দ্য প্যাসেজ। আমার এখন প্যাসেজের যেটা করবো সেটা হচ্ছে আমি স্ক্যানিং করবো। আমি নেগেটিভ অ্যাটিটিউড করতেছি। এখানে ডিসইউজ অ্যান্ড ডিসরিপেয়ার আছে, বাট ইট ইজ নট এ নেগেটিভ স্টেডিয়াম ফিনিশড ফর মেজর ইভেন্টস সাচ এস দ্য
games or the FIFA World Cup have notably fallen into disuse and disrepair. Okay, disuse and disrepair আছে, এটার উপরে আবার skepticism আছে। So I think skepticism, কিন্তু আমি এই ভালো ইংরেজিটাই খুঁজতেছিলাম অ্যাকচুয়ালি। skepticism আছে। Today, however, stadiums are regulated with growing skepticism, disuses and disrepair. আমি কিন্তু দুই ধরনের সাইন পাচ্ছি এখানে। আমি আরেকটু দেখি, আরেকটু পড়ি এখানে। Today, however, stadiums are regarded with growing skepticism, মানে হচ্ছে আজ এই এখনকার দিনে স্টেডিয়ামস আর রিগার্ডেড উইথ গ্রোয়িং স্কেপটিসিজম, এক ধরনের নেগেটিভ অ্যাটিটিউডের কথাই বলা হয়েছে। সো এটাই I think the answer matches these options. Construction cost can soar above 1 billion, এটাও নেগেটিভলি তারা প্রকাশ করতেছে। And stadiums finished for major events such as Olympic Games or the FIFA World Cup have notably fallen into disuse and disrepair, মানে পরবর্তীতে আর ইউজ করা হয় না, এদেরকে এটা রিপেয়ারও হয় না। সো ইয়াস, এটি এখানে স্টেডিয়াম প্রজেক্টস, অবশ্যই স্টেডিয়াম প্রজেক্টস নিয়ে কথা বলা হচ্ছে এবং এটাকে নেগেটিভলি দেখে নেগেটিভ একটা অ্যাটিটিউড তৈরি করা হয়েছে। আই নো দ্যাট ইউ অলসো আন্ডারস্ট্যান্ড দিস শুড বি দ্য অ্যান্সার। ইয়েস, a mention of negative attitudes toward stadium will, yes, এটাই অ্যান্সার। সো আমি 14তে দিলাম, প্যাসেজ হচ্ছে এ। আমরা এতে পেয়ে গেছি বলে আমাদের একটু দ্রুত হয়ে গেছে। ফিগার্স ডেমনস্ট্রেটিং দ্য এনভায়রনমেন্টাল বেনিফিটস, ফিগার্স এনভায়রনমেন্টাল বেনিফিটস। ওকে, এনভায়রনমেন্টাল বেনিফিটস, ফিগার্স মানে হচ্ছে নাম্বারস, তো নাম্বারস বা ডেটা থাকবে। আমি এটা কমপ্লিট করছিলাম, এখানে কোনো ডেটা আছে না। ওকে, এখানে একটা 24,000 ডেটা আছে, বাট ইটস নাথিং অ্যাবাউট advantages, disadvantages. No, it's not that. No. Modern stadiums. Okay, no. No. মানে আমি খুঁজতেছি কোনো কোয়ান্টিফায়ার, মানে হচ্ছে যেটা দিয়ে কোনো ডেটা দিবে, ফিগার দিবে, ফ্যাক্টস দিবে, এই ধরনের কিছু অবশ্যই থাকবে। ওকে, এটা কি লিখছে? লার্জ সারফেস এরিয়া অফ ফিটিং এ ফটোভোল্টাইক প্যানেল। ওকে, পাওয়ার প্ল্যান্ট। ওকে, এখানে কিছু না কিছু ডেটা দেওয়া আছে, বাট লেট মি সি। ওকে, দিস রিডিউসেস দ্য অ্যানুয়াল আউটপুট অফ কার্বন ডাইঅক্সাইড বাই 60। এই যে কার্বন ডাইঅক্সাইড এনভায়রনমেন্টাল কিছু একটা চলে আসছে। কার্বন ডাইঅক্সাইড মানেই তো এনভায়রনমেন্টাল, এই জন্যই আমি বলছি যে সিনোনিম, আই ডোন্ট এগ্রি যে সিনোনিম দিয়ে কার্বন ডাইঅক্সাইড দিয়ে রিডিউস কার্বন ডাইঅক্সাইড মানেই হচ্ছে একটা পরিবেশগত একটা উন্নতি। This is the proof that stadium can serve city and reduction of carbon dioxide emissions. Okay, এটা আমি একটা আবার একটু রিকনফার্ম করার জন্য এখানে যে figures demonstrating the environmental benefits of a certain stadium of a stadium, তাহলে কোন স্টেডিয়াম, কোন একটা নির্দিষ্ট স্টেডিয়াম নিয়ে কি কথা বলছে আমি আবারও একটু এবারে। ইয়েস, ফ্রেইবার্গ মেজ সোলার স্টেডিয়াম। ইয়েস, তাহলে এটা অ্যান্সার। তাহলে একটা আমি এটা লোকেট করার পর কিন্তু আমার দায়িত্ব হচ্ছে স্ক্যানিং করে যখন আমি এটা পাইলাম, তারপর আমার দায়িত্ব হচ্ছে এই যে আমি কিন্তু এখান থেকে এই পর্যন্ত পুরোটাই পড়ছি, পরে আমি এটাকে কনফার্ম করতে হবে। কনফার্ম যদি না করতে পারি তাহলে কিন্তু আমার স্ক্যানিং চলতে থাকবে, ওটাকেই আমি বলছি রিসাইকেল অর গো অন। তাহলে এটা হচ্ছে এফ। আমরা কি এফ দেখছি না? এফই তো দেখছি, মনে হচ্ছে আমার এফ। আমি একটু আবার দেখি উপরে এফ কিনা। ইয়েস, এফ। ওকে, আমি এরপরটাতে যাচ্ছি। দ্য এক্সাম্পলস অফ ওয়াইড রেঞ্জ অফ ফেসিলিটিস অ্যাভেলেবল অ্যাট সাম নিউ স্টেডিয়ামস। তাহলে নিউ স্টেডিয়াম ফেসিলিটিস কোথায় কথা বলছে, এবং এটা এক্সাম্পল, তার মানে হচ্ছে কোথাও না কোথাও এক্সাম্পল দেওয়া থাকবে। ওকে ওকে, এটা তো ছিল না, এটা
এটা তো না ওকে এখানে বলছে there is a growing trend of stadiums to be equipped with public space and services এই যে সার্ভিসেস পাইলাম আমি এখানে facilities services kind of same thing such as hotels yes beyond sport such as hotel retail centers restaurants bars playgrounds stadium reading okay multifunctional use of okay আমি একটা আবার পড়ি লাইনটা examples of wide range of facilities available at some new stadiums আচ্ছা নিউ স্টেডিয়ামের কথা লেখা আছে কিনা আমি জাস্ট একটু কনফার্ম করার জন্য এটা আমাকে দেখতে হবে ওকে today's but many of today's most innovative architects see scope of the stadium to help new stadium এই যে দেখেন most innovative architects today মানে আজকের দিনে মানে এখনকার দিনের সুতরাং yes to among the yes it is referring to the new stadiums তাহলে yes is the answer তাহলে আমার ফুল জিনিসটাকে আমি ম্যাচ করতে পারলাম okay and the last one reference to disadvantages of stadiums built during certain era এটা কি নিউ না ওল্ড এটা বলে নাই বাট reference to disadvantages of stadium built মানে অতীতে বিল্ড হয়েছে তাহলে অতীত নিয়ে কথা হবে disadvantages নিয়ে কথা হবে certain era নিয়ে কথা হবে certain era বাট এটা অতীত হবে যেহেতু বিল্ট মানে আগে বিল্ড হয়েছে সো অতীতের disadvantages of stadiums okay let me see এখানে তো এটা নিয়ে কথা বলছেন না disadvantages বলতে কিছু নাই ওকে এটা একটু দেখি আমি এর কারণ হচ্ছে এটা একটু between modern stadiums and the ancient amphitheaters intended for similarities between but some of the flexibility was lost at the beginning of the 20th century yes এখানে তার মানে হচ্ছে যে এরা বলতে বোঝা যাচ্ছে ওই যুগ বা এইটাকে কিন্তু আমরা সেঞ্চুরি দিয়ে প্রকাশ করছি এরা সেঞ্চুরি সেম থিং as stadiums were developed using new products such as steel and reinforced concrete and made use of bright lights for night time matches okay many such stadiums are situated in suburban areas designed for sporting use only sporting use only and surrounded by parking lots these factors mean that they might not be as accessible to the general public require more energy to run and contribute to urban heat yes এই যে এগুলো প্রত্যেকটা ডিসঅ্যাডভান্টেজেস দেখেন these factors mean that they may not be accessible to the general public require more energy to run and contribute to urban heat মানে হচ্ছে environmentally pollute করে তাহলে এটাকে disadvantages and also certain era I think I got it yes আমি আবার একটু রিচেক করে নিচ্ছি reference to the disadvantages of stadiums built during a certain era yes এটাই অ্যান্সার কত নম্বর দেখছিলাম এটা D I think yes D so that is our answer আমি এখানে কনফিউজিং কিছু পাই নাই কনফিউজিং কিছু পাইলে হয়তো আমি দেখাইতে পারতাম যে কীভাবে আমরা রিসাইকেল করে আবার রিক্যাপ করে চলে আসবো আমার এই এক্সারসাইজগুলো আমি নিজে লাইভ করতেছি কারণ হচ্ছে আমার ব্রেনটা কিভাবে চলে কোন ওয়েতে চলে সেটা ফিগার করা যায় হ্যাঁ আমি এই আইএলস বহুদিন ধরে করতেছি বলে এগুলো আমার জন্য বাট 17 নম্বরটা আমি আজকেই প্রথম করতেছি করেই আমি ভিডিওটা রেকর্ড করতেছি তো এটা বহুদিন করতেছি বলে আমার ব্রেন অলরেডি এই কোয়েশ্চেন হলে কী ধরনের স্ট্র্যাটেজি ফলো করতে হবে আমার ব্রেন খুব দ্রুত এটা পিক আপ করে নিচ্ছে আপনাকে এই কাজটাই করতে হবে আপনি হয়তো প্রথম দিকে যখন করবেন তখন স্লোলি করবেন এবং আমি বলবো যে প্রথম দিকে করার সময় কোনো টাইম বাউন্ড দিয়ে করবেন না প্রথম প্র্যাকটিস করার সময় যদি এই একটা প্যাসেজ করতে এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতে আপনার 1 ঘন্টা সময় লাগে করেন কোনো সমস্যা নেই 4টা কোয়েশ্চেনের জন্য যদি 1 ঘন্টা সময় লাগে দ্যাট ইজ অলসো ফেয়ার নো প্রবলেম বাট আপনাকে স্ট্র্যাটেজিটা ফলো করতে হবে যে প্রথমে কোয়েশ্চেনটা পড়বেন এখান থেকে আপনি স্পেকুলেট করার বা প্রেডিক্ট করার চেষ্টা করবেন এটা কীভাবে আমি পেতে পারি উপরে আমি কোন জায়গায় ফোকাস করব কেন এটা নিয়ে ফোকাস করব কেন ওইটা নিয়ে ফোকাস করব তারপরে স্ক্যানিং করবেন স্ক্যানিং করে একটা কিছু পাওয়ার পরে মানে ওই ওয়ার্ডটা বা ওই কিওয়ার্ডটা যদি আপনি ফিগার আউট করতে পারেন তারপরে কিন্তু
কাজ হচ্ছে ইন ডিটেল পড়বেন ওখানে, মানে পুরো প্যাসেজ ডিটেল পড়া যাবে না, পুরো প্যাসেজ করতে হবে স্ক্যানিং, বাট যেখানে আমি অ্যান্সারটা লোকেট করছি বলে আমার মনে হচ্ছে তখন ওইটা আমাকে একটু ডিটেলে পড়তে হবে। সো এইভাবে অ্যান্সার করলে অ্যান্সার ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। আর যদিও আপনার প্রথম দিকে স্ট্রাগল করবেন, দিনকে দিন আপনি যখন পড়তে থাকবেন এবং ইমপ্রুভ করতে থাকবেন, অবশ্যই জিনিসটা সহজ হয়ে আসবে। সবাই ভালো থাকবেন। আজকের লেকচার এই পর্যন্তই।